আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ১৬ কোটি মানুষের প্রাণের দাবি স্বৈরাচার হাসিনার পদত্যাগের এক দফার ঘোষণা আসে গত বছরের এই দিনে। কেন্দ্রীয় শহীদ মিনারে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দিয়ে সরকারকে সর্বাত্মক অসহযোগিতার ডাক দেন। এ অবস্থায় সমন্বয়কদের গণভবনে আমন্ত্রণ জানিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন শেখ হাসিনা। খান আলামিনের রিপোর্টে দেখুন বাকিটা। অনিশ্চয়তায় ভরপুর প্রতিটি নির্ঘুম রাত পেরিয়ে আসে নতুন ভোর, কিন্তু সেই ভোরও রক্তাক্ত। রক্তের হোলি খেলায় মত্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে কেড়ে নেওয়া হয় শত শত ছাত্র জনতার প্রাণ। ৩ আগস্টের সকালটাও তার ব্যতিক্রম নয়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবিতে যুদ্ধাবস্থা। ছাত্র জনতার উত্তাল ঢেউ রুখতে স্থানে স্থানে ক্ষণে ক্ষণে পুলিশ, র্যাব, বিজিবির মরণাস্ত্র ব্যবহার, সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের সশস্ত্র হামলা। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই। জনগণের বিরুদ্ধে পুরো রাষ্ট্রযন্ত্রকে লেলিয়ে দিয়ে মায়াকান্না শেখ হাসিনার। সমন্বয়কদের জন্য গণভবনের দরজা সব সময় খোলা, সব দাবি পূরণ করা হবে এমন আশ্বাস দিয়ে অপেক্ষায় স্বৈরাচারী প্রধানমন্ত্রী। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। কিন্তু সময় অনেক পেরিয়ে গেছে। ততদিনে রক্তে ভিজে গেছে দেশের প্রতিটি জেলার সবুজ ঘাস। ১৬ জুন থেকে একজন দুজন করে সবার মুখে উঠে গেছে এক দফার দাবি, শেখ হাসিনার পদত্যাগ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ১৬ কোটি মানুষের সেই প্রাণের দাবি ঘোষণা করেন সমন্বয়ক নাহিদ ইসলাম। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয় অসহযোগ আন্দোলন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সব দিক থেকে অসহযোগিতা করতে ১৫ দফা নির্দেশনা দেয়া হয় ছাত্রদের পক্ষ থেকে, যার পথ ধরে কেবল ৪০ ঘন্টার মধ্যেই পতন ঘটে শেখ হাসিনার। খান আলামিন, আরটিভি। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিয়ে ঢাকার মিরপুরে শহীদ হন ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের সন্তান মোহাম্মদ হৃদয় হাওলাদার। মৃত্যুর ১ বছর পরও শোকে কাতর পরিবার। সবাইকে কাঁদিয়ে এভাবে হৃদয়ের চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না তারা। সরকারের কাছে ছেলের কবর সংরক্ষণ, হত্যাকারীদের বিচার সহ চান আর্থিক সহযোগিতা। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের শিরজু গ্রামের এই জীর্ণশীর্ণ ঘরবাড়ি জুলাই বিপ্লবে শহীদ মোহাম্মদ হৃদয় হাওলাদারের। গত বছর ১৯ জুলাই রাজধানীর মিরপুর ১০ এলাকায় ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। অভাবের সংসারের ভাগ্য ফেরাতে ঢাকায় দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন হৃদয়। স্বপ্ন ছিল উপার্জনের অর্থ দিয়ে গ্রামে নির্মাণ করবেন পাকা দালান। স্বপ্নবাজ এই জুলাই যোদ্ধার মৃত্যুর শোকে পাগল প্রায় বাবা মা। কাজ করে আমার হাতে ১,০০০ টাকা দিয়েছে, কয় মা তুমি একটা আলোয় বাড়ি যাইও, আমি আলোয় বাড়িয়ে রাখতে পারি না। আমার বাবা যেরকম ভাবি করে এইরকম আমার লাগে আমার বাবাই করছে। বললাম যে কোনো সময় দিদাই কই বলাই নিয়ে বাবা কই ডাক্তার সবসময় বাবা কই ডাক্তার। আমরা বাবার রাইডি হসপিটালে যাই দেখি এই অবস্থা। বাবা, আমার বাবার হত্যা বিচার আমরা চাই। আমার বাবা হত্যা বিচার করতে হবে এই দেশে। আমাদের বাবারে কেন মারলে? অর্থের অভাবে নিজ গ্রামেও আনা সম্ভব হয়নি শহীদ হৃদয়ের মরদেহ। ঢাকার কালশী কবরস্থানে দাফন করা হয় তাকে। সরকারের কাছে তার স্মৃতি স্মরণীয় করে রাখতে কবরটি সংরক্ষণের দাবি স্বজনদের। আব্দুল হামিদ, আরটিভি।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় আজ সমাবেশ করবে 3টি সংগঠন। শাহবাগ মোড়ে দুপুর 12টা থেকে ছাত্র সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এনসিপির জনসমাবেশ। দলটি জানিয়েছে সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান করবে সাইমুম শিল্পগোষ্ঠী। ইতোমধ্যে ছাত্র দলের সমাবেশকে ঘিরে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে দলের নেতাকর্মীরা। সমাবেশগুলোকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ডিএমপি। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানা গেছে। রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, এনসিপি ও ছাত্র দলের সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া যানজট এড়াতে নেতাকর্মীদের আগে আসতে নিষেধ করা হয়েছিল, তারা কি সেটা মেনেছে কিনা জানাবেন? সিনথিয়া, আমি এখন দাঁড়িয়ে আছি শাহবাগ মোড়ে। আজকে কিন্তু বেলা 12টার দিকে বিএনপির কিন্তু সমাবেশ হবে। এখানে দেখা যাচ্ছে আসলে নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন। তো একটু পরে দেখা যাবে, যেহেতু সকাল, একটু পরে আরও নেতাকর্মীরা আসতে থাকবে। তো নেতাকর্মীদের যেহেতু এই শাহবাগ মোড় আসবে, এটা একটি, তো এই এলাকা সহ আশপাশে আসলে বিএনপির পক্ষ থেকে এবং এখানে কিন্তু ব্যাপক মানুষের ভিড় জমবে। তো পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই এলাকা এবং কিছু রাস্তায় কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই এলাকাগুলো আসলে এড়িয়ে চলা হয়, কেননা যদি জরুরি প্রয়োজন ছাড়া এইসব এলাকায় আসতে পারা হচ্ছে। এছাড়াও কিন্তু আজকে কিন্তু 3টি বড় দলের কিন্তু সমাবেশ হবে, এনসিপি সহ জামাতেরও আজকে সমাবেশ রয়েছে। তো এইসব আজকে বিএনপি সহ যেই এই শাহবাগ মোড় এই এলাকাগুলো কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি করবে এবং যেহেতু সকাল, তাই কিন্তু এখনও কিন্তু সেরকম নেতাকর্মীরা আসেনি, কিন্তু নেতাকর্মী কিন্তু এখন আসতে শুরু করছে। একটু পরে দেখা যাবে যে এর তীব্রতা আরও বাড়বে। এই পুরো এলাকা কিন্তু লোকারণ্যে ভরে যাবে এবং জনসমুদ্রে তৈরি হবে। তো এই শাহবাগে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছুটা হলো যান চলাচল করছে, কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এখানে আস্তে আস্তে তা বন্ধ হয়ে যাবে। তো শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ। রাজধানী শাহবাগে ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম থেকে 20 বগির একটি ট্রেনে করে ঢাকায় আসছেন নেতাকর্মীরা। রাজধানী শাহবাগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি সমাবেশ করবেন তারা। ট্রেনের পাশাপাশি সমাবেশে যাওয়ার জন্য একাধিক বাসও রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম মহানগর ছাত্রদলের অনুরোধে চট্টগ্রাম রুটের এই বিশেষ ট্রেনটিতে 20টি কোচে 1126 জন যাত্রী পরিবহন সম্ভব। ট্রেনটি সকাল 7টা 15 মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে গিয়ে দুপুর 1টা 15 মিনিটে ঢাকায় পৌঁছবে। সমাবেশ শেষে সন্ধ্যা 7টায় ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে। জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে মামলাটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। আদালতের অনুমতি সাপেক্ষে মামলার কার্যক্রম টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে এই মামলার আসামি সাবেক আইজিপি মামুন দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হতে চাওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজকে শুনানিতে প্রধান রাজসাক্ষী হিসেবে তিনি আদালতে উপস্থিত থাকবেন। এ মামলায় সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমাম্মা ফাতেমা সহ জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। অনলাইনে বিমানের টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক ও টিকিট বিক্রেতা এজেন্সি। অগ্রিম টিকিট বুকিংয়ের জন্য অর্থ পরিশোধ করেছিলেন তারা। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে মালিক পক্ষ দেশ ছেড়েছে। এতে গ্রাহক ও সরবরাহকারীদের কোটি কোটি টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ নিয়ে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীদের একজন। টিকিটগুলো যেন রিফান্ড করে না ফেলা হয় এবং আমাদের যেই টাকাটা আটকায় গেছে এই টাকাটা যেন আমরা পুনরুদ্ধার করতে পারি, এটাই আমাদের দাবি। আজকে টিকিট করছি, এটা আগামী সপ্তাহ বা 10 দিন পর তাদের ফ্লাইট। সেই টিকিটগুলো যেন তারা ক্যান্সেল না করে, যাতে নেক্সট ফ্লাইটগুলো ক্ষতিগ্রস্ত আমরা কিংবা প্যাসেঞ্জার কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই জিনিসটা ধরে আমরা মামলাটা দিচ্ছি। হয় আপনার গ্রাহক ভুক্তভোগী, না হয় যারা সেলসে আছে তারা ভুক্তভোগী। মাঝখান দিয়ে যারা নিয়ে যায় টাকা তারাও বাঁচে। সরকার এই ব্যাপারে কোনো ধরনের কড়া যদি পদক্ষেপ না নেয় তো ইন ফিউচারে যারা এই ট্রেডে আছে তারা মনে হয় না যে তারা মানে ভবিষ্যতে এই ট্রেডের প্রতি ভালো কিছু আশা করবে এবং এগিয়ে যেতে পারবে। মাত্র 4 জন ডাক্তার দিয়ে জয়পুরহাটের 50 শয্যার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে আসা 3 থেকে 400 রোগীকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। অনেক সময় স্টাফদেরও সেবা দিতে দেখা যায়। জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। জয়পুরহাটের 50 শয্যার আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা না নিয়ে ফিরে যান অনেকে। কারণ ডাক্তার নয়, এখানে সেবা দেন স্টাফরা। কখনো ফিজিওথেরাপিস্ট, আবার কখনো উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চিকিৎসা দিয়ে থাকেন। তবে কেবল সৌভাগ্যবানরাই পান ডাক্তারদের সেবা। সরকার থেকে যে পরিমাণ সেবা প্রান্তিক পর্যায়ে দেওয়ার কথা, আমরা সকল সেবা থেকে বঞ্চিত। কোনো ডাক্তার আসে না, এক ডাক্তার কয় রোগী দেখবে। তবুও উপায় না থাকায় প্রতিদিন 3 থেকে 400 রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। কিন্তু 3 জন মেডিকেল অফিসার ও 1 জন ডেন্টাল সার্জন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। 50 শয্যার এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 11 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও 15 জন মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও আছেন মাত্র 4 জন। মাত্র 3টা ডাক্তার দিয়ে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালিত হচ্ছে। এখানে যদি একটা ছোট কাটাও হয় কিংবা ভেঙে যায়, সেক্ষেত্রেও এখানে আমাদের রেফার করে জয়পুরহাট কিংবা বগুড়া। প্রয়োজনীয় সেবা দিতে না পারায় আক্কেলপুরবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বাস্থ্য কমপ্লেক্সের এ চিকিৎসক। বিভিন্ন কারণে চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে অথবা কাঙ্ক্ষিত সেবার মান প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। এই জন্য আমি আবাসিক মেডিকেল অফিসারের পক্ষ থেকে আমার আক্কেলপুরবাসীর কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি। চিকিৎসক সংকট ও নানা প্রতিবন্ধকতার পরও রোগীদের যথাসাধ্য সেবা দেওয়ার কথা জানান এ কর্মকর্তা। চিকিৎসক পদায়িত নেই, তারপরও আমরা কিন্তু বাইরে থেকে অন্য উপজেলা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে সপ্তাহে 2 দিন আমরা গাইনি বিষয়ে এই সেবা দিয়ে আসছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, তো এখন পর্যন্ত আমরা কোনো নতুন চিকিৎসক পাইনি। উপজেলা দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুতই চিকিৎসক নিয়োগ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান আক্কেলপুরবাসী। লামিয়া তানজিল মাহমুদ, RTV। পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার রাতে জেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার পাশের এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয়রা 2টি মরদেহ দেখতে পেয়ে হাইওয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়। মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে বলে ধারণা পুলিশের। নিহতরা হলেন সাভারের হেমায়েতপুরের মোহাম্মদ আলী এবং সুজন। মাদারীপুরের কালকিনিতে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে ভিটেমাটিহীনদের জন্য নির্মাণ করা সরকারি আশ্রয় কেন্দ্র প্রকল্পের ঘরগুলো।
250টি পরিবার থাকার কথা থাকলেও বসবাসের অনুপযোগী হওয়ার অন্যত্র আশ্রয় নিয়েছে 30টিরও বেশি পরিবার। দ্রুত ঘরগুলো মেরামতের দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। এদিকে বরাদ্দ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের। মাদারীপুরের কালকিনি সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। কালকিনির রামচন্দ্রপুর গ্রামে 2002 সালে সেনাবাহিনীর অধীনে বাস্তবায়ন করা হয় ছায়াবিথি নামের আশ্রয়ণ প্রকল্প। এই প্রকল্পের অধীনে ঘর নির্মাণ করে পুনর্বাসন করা হয় গৃহহীন 250টি পরিবারকে। নির্মাণের প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও কোনো সংস্কার কাজ না হওয়ায় নষ্ট হয়ে গেছে টিনের চালা, বেড়া, আবার কোথাও দাঁড়িয়ে রয়েছে শুধু ঘরের খুঁটিগুলো। এতে চরম দুর্ভোগে দিন পার করছেন বাসিন্দারা। আমরা যদি ঠিক করে থাকতে পারতাম তাহলে তো এর মধ্যে কুকুরও বাস করে না। আমরা যে এর মধ্যে থাকি অনেক কষ্টে থাকি। ওই ঘর ঢুকাবো সরকার যদি আমাকে ঠিক করে দেয় আমরা শান্তি মতো থাকতে পারি। বাড়ি নাই, ঘর নাই। বৃষ্টি আইলে ঘরের ভিতরে কোনো কাপড় চুপড় মানে হান্ডি পাতিল সব ভিজা পুরা মানে বাইরে আমাকে থাকা অনেক ভালো। 250টি পরিবার প্রায় 1200 মানুষ খুব কষ্টে বসবাস করছে। উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন এদের সুদৃষ্টি কামনা করছে। ঘরগুলো সংস্কারের জন্য বরাদ্দের অপেক্ষায় রয়েছে উপজেলা প্রশাসন। গুচ্ছগ্রামে থাকার যে ঘরগুলো সেগুলো অনেকাংশেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তো আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। কর্তৃপক্ষ যদি আমাদেরকে আবার গুচ্ছগ্রাম সংস্কারের জন্য কোনো বরাদ্দ প্রদান করেন সেক্ষেত্রে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকারের যথাযথ পদক্ষেপে ঘরগুলো আবারও বাসযোগ্য হয়ে উঠবে এমনটাই আশা স্থানীয়দের। আবরার মাহি, RTV। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। গত 1 মাস ধরে বিভিন্ন গ্রামে তাণ্ডব চালাচ্ছে ডাকাতরা। এতে চরম আতঙ্কের পাশাপাশি মানুষের মধ্যে বিরাজ করছে নিরাপত্তাহীনতা। যদিও ডাকাতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রতিনিধি মোহাম্মদ সাদ্দাম হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। গভীর রাতে ঘরে ঢুকে নারী পুরুষদের হাত পা বেঁধে মারধর করে ডাকাতরা লুট করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মূল্যবান সব মালামাল। কেউ প্রতিবাদ করলে তার উপর চলে বর্বর নির্যাতন। এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার খারেরা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ডাকাতির শিকার হয়েছেন অনেক পরিবার। আতঙ্কে অনেকেই এখন রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছেন। তবু চুরি ডাকাতি থেকে মুক্তি মিলছে না। নাত্রীর ভাঙছে, মুখটা উনলাতে আমরা বাড়িতে রাখছে, আর আমার একটা সর মারছে। আমি অলঙ্কারের কথা কই নাকি রে। আমার মেয়ে হয়েছে জোয়ান, 2টা বাচ্চা নিয়ে এই বাড়িতে কিভাবে থাকবো এখন কিনা কমে বই হইতাছে, বিয়াইনো বই হইতাছে। মনকাশের গুচ্ছগ্রাম, কিয়ের গুচ্ছগ্রাম, এই গুচ্ছগ্রাম গুলাতে আমরা যেটা সন্দেহ করতেছি বহিরাগত লোক এনে এই কাজগুলা করতেছে। তো আমার ধারণা আশেপাশের লোক জড়িত আছে, এরা কেউ সামনে আসে নাই, অন্য এলাকার লোকগুলাকে সামনে ফেস করছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষ্ক্রিয়তায় এলাকায় বহিরাগত ও অপরাধপ্রবণ লোকজনের আনাগোনা বেড়ে গেছে। লোকগুলি কোত্থেকে আসে, তো এই জিনিসটা এই যে আশ্রয়ণ প্রকল্পগুলিকে আমরা সাধারণ জনগণ প্লাস আমরা মনে করতেছি, কারণ এখানে তো অনেক মানুষ, ওখান থেকে তাদেরকে চিহ্নিত করা যায় সেটা কঠিন ব্যাপার। হ্যাঁ, এবং রাতের বেলা কিছু ঘরে লোক থাকে, কিছু ঘরে লোক থাকে না, এবং বিভিন্ন রকম অনিয়ম এখানে হতে পারে বলে আমরা ধারণা। ডাকাতি ঠেকাতে টহল বাড়ানোর পাশাপাশি ডাকাতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নিব, এবং আমরা কিন্তু বসে নেই। আমরা আসলে বিভিন্ন তথ্য ব্যবহার করে আমরা জিনিসটার তথ্য উদ্ঘাটন করার জন্য চেষ্টা আমাদের অব্যাহত আছে। আশা করি ইনশাআল্লাহ একটা ভালো একটা রেজাল্ট আসবে। প্রতিটি গ্রামে পুলিশ ও সশস্ত্র পাহারার ব্যবস্থা, সিসি ক্যামেরা স্থাপন এবং মাদক নির্মূলে বিশেষ অভিযান চালিয়ে এই পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। বিদ্যালয় নিবন্ধন, সরকারি বরাদ্দ, শিক্ষক বদলি সহ নানা খাতে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে। বিতর্কিত কর্মকাণ্ডে 3টি বিভাগীয় মামলাও রয়েছে তার নামে। তবে তিনি ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলছেন একটি সিন্ডিকেট তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। গাজীপুর থেকে আজহারুল হকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধনের জন্য 2 থেকে 3 লাখ টাকা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেরামতের বরাদ্দ থেকে অর্থ আত্মসাৎ, বাদ পড়েনি পিয়ন ও নৈশপ্রহরীর বোনাসে টাকার ভাগ বসানো। এমন সব অভিযোগ গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিরুদ্ধে।
প্রয়োজনীয় তথ্য উপাত্ত ঠিক থাকলেও নিবন্ধন পাচ্ছে না গাজীপুরের প্রায় অর্ধশত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেকেই তদবির করে 50,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে নিবন্ধন করেছেন, আর টাকা না দেয়ায় আটকে আছে অন্যদের নিবন্ধন প্রক্রিয়া। ঘুষ না দিলে স্কুল বন্ধেরও হুমকি দিচ্ছেন তিনি। আপনার স্কুলকে সুকস করুন। তখন বললাম স্যার আমাদের কাগজপত্র তো সব ঠিক আছে। তবুও বলে যে 3 দিনের ভিতরে এসে দেখা করেন। যাওয়ার পর উনি বলে যে টাকা আনছেন, তো আমরা বলি কিসের টাকা? বলছে যে 3 লাখ টাকা লাগবে। আমরা বলছি টাকা তো দেওয়া যাবে না। উনি কি করে, এই আমাদের ফাইল আমাদের কাগজপত্র সব ঠিক আছে দেখো, উনি ফাইল ছুঁড়ে ফেলে দেয়। অনেক কথা বলছি পরে আমি বলছি এক পর্যায়ে আমরা স্যার আমাকে যদি আপনার যদি ডিমোশন দেওয়ার মতো যদি আপনার যদি ক্ষমতা থাকে আমাকে দেন, আমি অব্যাহতি নেব স্যার, আমি তবু আপনাকে আমি টাকা দেবো না। অবিলম্বে তার অপসারণ দাবি এই শিক্ষকের। শিক্ষা নিয়ে একটা বাণিজ্য হয়ে উঠছে। আমরা দুর্নীতিগ্রস্ত অফিসের কাজে শব্দটি চাই না, আমরা অন্যতি বিলম্বে তার করতে আসছি। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এই কর্মকর্তা। এরা হচ্ছে কি মেইনলি আমাদেরকে একটা চাপে রাখার জন্য, যে নিবন্ধন প্রক্রিয়াটাকে কিভাবে হচ্ছে বিঘ্নিত করবে, কিভাবে হেনস্থা করবে, এটাই হচ্ছে সত্য। এবং এই বিষয়টি কিন্তু আমার উপরের কর্তৃপক্ষও কিন্তু এটি হচ্ছে অবগত। সাকিব আল হাসান, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। 11 মাস পর ডিএসইতে শেয়ার লেনদেন 1000 কোটি টাকা ছাড়িয়েছে, যা গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। লেনদেন হয়েছে 1063 কোটি টাকার, সূচক বেড়েছে 91 পয়েন্ট। ব্যাংক খাতে লেনদেন হয়েছে 386 কোটি টাকার, সূচকে অবদান প্রায় 52 পয়েন্ট। ওষুধ ও রসায়ন খাত থেকেও এসেছে উল্লেখযোগ্য অবদান। সূচক বাড়লেও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সামষ্টিক অর্থনীতির উন্নতি, সুদহার কমে যাওয়া এবং শেয়ারের দর কমে যাওয়ার সুযোগে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। বিশেষ করে ব্যাংক খাতের শেয়ারে ব্যাপক বিনিয়োগই বাজারে ইতিবাচক প্রবণতা তৈরি করেছে। 3 মাস বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকার শুরু হয়েছে। শনিবার মধ্যরাত থেকে মাছ শিকারে নামেন জেলেরা। ভোর থেকে রাঙামাটির বিএফটিসির 4টি ঘাটে আহরণ করা মাছ নিয়ে আসছেন জেলেরা। এতে কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার মৎস্য অবতরণ কেন্দ্রটি। সকালে মিলাদ ও দোয়ার মাধ্যমে শুরু হয় ঘাটের কার্যক্রম। 725 বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করা, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য প্রতি বছর 1 মে থেকে 3 মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 27,000 জেলে। এই সময় বেকার জেলে পরিবারকে ভিজিএফ এর মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও 62 ফিলিস্তিনি। এর মধ্যে 38 জনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের অপেক্ষায় ছিলেন। জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, শুধুমাত্র 2 দিনে খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন 105 ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত সহায়তা নিতে গিয়ে প্রাণ গেছে 1373 জনের। এছাড়া একই সময়ের মধ্যে অপুষ্টি ও অনাহারে মারা গেছেন আরও 169 জন, এর মধ্যে 93 জন শিশু। গাজা উপত্যকায় 1/3 মানুষ টানা কয়েকদিন ধরে খাদ্য না পেয়ে দিন পার করছেন বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি জানিয়েছে, দুর্ভিক্ষের আশঙ্কা চরমে পৌঁছেছে এবং দ্রুত পদক্ষেপ না নিলে হাজার হাজার শিশুর জীবন বিপন্ন হতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এদিকে গাজায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর অস্ত্রের ব্যবহার ঠেকাতে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার ঘোষণা দিয়েছে কানাডা। গাজায় যে কোনো ধরনের সামরিক ব্যবহারযোগ্য পণ্য রপ্তানি বন্ধে পুনরায় নিজেদের অবস্থান স্পষ্ট করল দেশটি। শনিবার এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে এমন সামগ্রী রপ্তানির জন্য 2024 সালের জানুয়ারি থেকে কোনো নতুন লাইসেন্স অনুমোদন করেনি কানাডা। এদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ হিসাবে ইসরায়েলের সব ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।